জনাব রাজিকুজ্জামান রতন, আপনি কি বলবেন যে লেখা থাকলেই তো বলছেন যে এটা আসলে মানবে কি মানবে না এটার মানে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আসলে সামনে আগানোর তাহলে পথ কি, কিভাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করব, প্রাতিষ্ঠানিক রূপ দেব? তার আগে আরেকটা কথা বলে নেই যে জুলাই অভ্যুত্থান কি ব্যর্থ হলো? আকাঙ্ক্ষাটা ব্যর্থ হয় নাই, কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে তারা জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। যেমন ধরুন ৭১-এর মুক্তিযুদ্ধ কি ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধের পরে যারা দেশ পরিচালনা করেছেন তারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে পথ হেঁটেছিলেন। আজকেও যারা জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীতে পথ হাঁটছেন তারাই জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করছেন। যে মব সংস্কৃতি, এটা কি জুলাইয়ের সংস্কৃতির সঙ্গে মেলে? এই প্রশ্নটাও থেকে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যে লিখে রাখলেই সেটা কখনো বাস্তবায়ন হয় না, সেটা মানুষকে প্রয়োগ করতে হয়। এবং প্রয়োগ করার উপায় কি? নির্বাচন হচ্ছে প্রয়োগ করার একটা মাধ্যম। যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ যাচাই করে, বাছাই করে। একদিকে সে জনগণের কাছে তার দেয়, ম্যানিফেস্টো ঘোষণা করে, আবার জনগণ 5 বছর তাকে অবজার্ভ করে যে তুমি ম্যানিফেস্টোতে যা বলেছিলে এই 5 বছরে তার প্রতিফলন আমরা কি দেখলাম। যদি না দেখি তোমাকে আর ভোট দেবো না, আর যদি দেখি তাহলে তোমাকে আবার ভোট দেবো। ফলে নির্বাচন ছিল যাচাই বাছাই করার পদ্ধতি। আর গণতন্ত্র হচ্ছে একটা কনসেপ্ট। গণতন্ত্র কনসেপ্ট কি? প্রত্যেক মানুষ তার কথা বলতে পারবে, তার যুক্তিটা উত্থাপন করতে পারবে, বিরুদ্ধ মতকেও সে শুনবে। সে হয়তো একটা মতকে মানে না, কিন্তু তারপরে সে শুনবে। এখন তো পরিস্থিতি হয়েছে আমি যেটা মানি না সেটা আমি বলতেও দেবো না। ফলে এটা তো জুলাই অভ্যুত্থান তো দূরের কথা, এটা গণতান্ত্রিক চেতনারও তো বিরুদ্ধে। অভ্যুত্থানের একটা বড় চেতনা ছিল। 15 বছরের দুঃশাসনের বিপরীতে আমরা একটা মুক্ত পরিবেশ পেতে চেয়েছিলাম। 15 বছর 3টা নির্বাচন নামে প্রহসন হয়েছে। আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম। 15 বছর দুর্নীতি আমরা দৃশ্যমান তার ফল দেখেছি। আমরা দুর্নীতির বাইরে এমন একটা দেশ দেখতে চাই যে দেশে যারা ক্ষমতায় থাকবেন, যারা রাষ্ট্রের টাকায় দেশ পরিচালনা করবেন, যাদের বেতন ভাতা নির্ধারিত হবে, তারা জনগণের টাকার অপব্যবহার করবেন না। এখন তো এমন এমন কিছু খবর বেরিয়ে আসছে যে রাষ্ট্র যাদের জন্য জনগণের এই কষ্টের টাকার মানে ট্যাক্স দিচ্ছে, তারা এমন এমন জীবনযাপন করছেন, এমন এমন কিছু কাজ করছেন, মানুষ মনে করে আমাদের কষ্টের টাকা এইভাবে অপচয় হয়ে যাচ্ছে, এইভাবে অপব্যবহার হচ্ছে। আমাদের রক্তের মূল্য নাই, আমাদের ঘামের মূল্য নাই, এমন আমার কি ট্যাক্সেরও মূল্য থাকবে না? তো এই প্রশ্নগুলো কিন্তু উত্থাপিত হচ্ছে। গণতন্ত্রই প্রশ্নগুলো উত্থাপন করতে দেয়। গণতন্ত্র যখন প্রশ্ন উত্থাপন করে তখন কিছু উত্তর দেওয়ার দায় কারো থাকে। তাহলে যারা ক্ষমতা থাকবে তারা উত্তর দেওয়ার দায় নেবেন। আবার যারা আবার নির্বাচনে আসবেন তারা বলবেন যে আগের ওরা যে ভুল করেছে আমরা সেটা করব না। এই তো কমিটমেন্ট, নতুন নতুন কমিটমেন্টের জন্ম দেবে। এবং কমিটমেন্ট অ্যান্ড কন্টিনিউটি দুটোই চলতে থাকবে। কন্টিনিউটি চলবে রাষ্ট্রের, সমাজের, আর কমিটমেন্ট চলবে যারা রাষ্ট্র সমাজটাকে একটা নির্দিষ্ট মেয়াদে পরিচালনা করতে চান তাদের। যে আমি 5 বছরের জন্য এই কমিটমেন্টটা দিয়েছি। তো ফলে আমরা মনে করি নির্বাচন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, এটা হচ্ছে গণতন্ত্রের, যদি বলে গণতন্ত্রের গতিময়তাটাকে রক্ষা করে। সেই জায়গায় যদি আমরা যেতে পারি তাহলে আমার মনে হয় যে কাগজে লেখা জিনিসগুলো কখনো কখনো বড় জিনিস হয়ে যাবে। বারবার জিজ্ঞেস করবে আপনারা না এই কথা বলেছিলেন, তাহলে এটা করছেন কেন? মানে জনগণকে সেই জায়গায় নিয়ে আসা। গণতন্ত্র হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। আর আমাদের এখানে বলছে যে পাওয়ারে যেতে চাই। পাওয়ারে যেতে চাই মানে আমি অন্যের কণ্ঠরুদ্ধ করার পাওয়ারকে পেতে চাই। ফলে পাওয়ার অ্যান্ড করাপশন এই দুটো হাত ধরাধরি করে চলছে। আমরা গণতন্ত্রের মধ্যে পেতে চাই এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। জনাব মাসুদ কামাল, আপনিও কি এমনটা মনে করেন কিনা যে নির্বাচনই কি আমাদের এখন সামনে এগোনোর একমাত্র উপায় কিনা? গণতন্ত্র এই দেখবেন প্রায় একটা কথা বলা হয় কিন্তু, যে ইলেকশন হইলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কিন্তু প্রায় বলে। যারা ইলেকশনটা এই মুহূর্তে না চায় তাদের এটা খুব একটা প্রিয় বাক্য, যে এখন ইলেকশন হওয়া যাবে না। আচ্ছা, ইলেকশন হলে সব কিছু হবে না, এটা আমিও মানি। ইলেকশন না হলে সব কিছু হবে? ইলেকশন না হয় তাহলে কি সব কিছু হবে? তাও সব কিছু হবে না। সব কিছু হওয়ার জন্য যতগুলি পথ আছে সেই পথের প্রথম পদক্ষেপ হলো নির্বাচন। আপনি যেভাবে হওয়াবেন, যেভাবে আপনি লক্ষ্যে পৌঁছতে চান, সেখানে যাওয়ার যতগুলি পথ আছে সেই সবগুলি পথের প্রথম পদক্ষেপ হলো নির্বাচন। কারণটা কি, যে কথা রতন ভাই বললেন, নির্বাচন জিনিসটা আসলে কি? আমাদের যে হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষোভ ছিল কেন? এই ভদ্রমহিলা নির্বাচনী যে ব্যবস্থাটা এটাকে নষ্ট করে দিয়েছিল। তার মানে উনি জনগণের কাছে ওনার কোনো দায়বদ্ধতা ছিল না। জনগণ ওনাকে চায় কি চায় না এটা উনি বদার করতেন না, পাত্তাই দিতেন না। আমি যা বলবো সেটাই হবে, আমার বাপ এই দেশ বানাইছে, অতএব আমি বাপের মেয়ে, আমি যা বলবো তাই হবে।
তুমি প্রজা, তুমি আসো, তুমি তোমার মতো থাকো, তোমার কোনো অধিকার নেই আমি ভালো কি মন্দ এটা বলার। এই যে কর্মকাণ্ড উনি করতেন, আমরা তার বিরুদ্ধে ছিলাম। আমরা মনে করতাম উনি এই জাতিকে প্রতিদিন অপমান করছেন। সেই অপমানের জন্য আমি ক্ষুব্ধ হয়েছিলাম, আমি প্রতিবাদ করেছি, সবাই একসঙ্গে প্রতিবাদ করেছে। এখন জনগণের মতামত আপনি নেবেন কিভাবে? জনগণ কি চায়? দুইটা পদ্ধতি। একটা হলো জনগণের মতামত নেওয়ার একটা পদ্ধতি হলো যেটা নাকি আপনার 5ই আগস্ট হয়েছে, গত বছর জুলাই আগস্টে হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সব মানুষ মিলে খেপে গিয়ে তাদেরকে বের করে দিয়েছে, একটা পদ্ধতি। আর শান্তিপূর্ণ পদ্ধতিটা কি? নির্বাচন। আমি নির্বাচন করব, কে শাসন ক্ষমতায় থাকবে, মানে শাসনটার পরিচালনার দায়িত্ব আমি কাকে দেব, এটা আমি নির্বাচন করব ভোট দিয়ে। এই জন্য আমার হাতে ক্ষমতাটা থাকে, এবং সেটা যদি আপনি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে কি হয়, যারাই ক্ষমতায় যাবেন তারাই চিন্তা করবেন আমি যে জনগণের চিন্তার বাইরে, জনগণের আকাঙ্ক্ষার বাইরে কিছু করছি, তাহলে 5 বছর পর সে আমাকে সরিয়ে দেবে। এই ভয় থেকে তারা কিন্তু ঠিকঠাক মতো কাজটা করবে। এই ভয়টা যখন আপনি একটা নিয়মে পরিণত করতে পারবেন, যখন নির্বাচনটাকে আপনাকে নিয়মে পরিণত করতে পারবেন, তখন এটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু যেমন এখন যে গভর্নমেন্ট আছে, এদের কি সেই ভয় আছে? নাই তো। এদের তো নির্বাচনের কোনো ভয় নাই। সবচেয়ে যে পাওয়ারফুল উপদেষ্টা আমাদের এখানে অনেকে বলে, সেই ভদ্রলোক তো মুন্সিগঞ্জ থেকে ইলেকশন করে একবার 300 ভোট পাইছিল। তার মানে তারা 300 লোকে ভোট দেয়, সে এখন পাওয়ার দেখাচ্ছে, কারণ তার কোনো জবাব দিতে নাই। তারা কেউ চায় কি চায় না, এটা সে বদারই করে না। তবে কি বলবেন?